দর্শক স্বাগতম জানাচ্ছি একুশে টেলিভিশন সাপ্তাহিক আয়োজন প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন যুক্তরাজ্যের প্র্যাকটিসিং ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং আমাদের সাথে আরো একজন অতিথি হিসেবে রয়েছেন মানবাধিকার ও শিক্ষা বিষয়ক কনসালটেন্সি ফার্ম যেটা চেঞ্জ মেকার্স এর প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী সাহেব। তানভীর ভাই এবং মনোয়ার ভাই, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আলোচনায় যাব, সার্বিক বিষয়ে আলোচনা আমরা কিছুক্ষণের মধ্যে করব, তবে সার্বিক বিষয়ে আলোচনা করার আগে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে নিব। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা করতে 4 সদস্যের প্রতিনিধি দল আসেন ঢাকায়। বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও সেদেশে লোক পাঠানোর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে মালয়েশিয়া যাওয়ার জন্য কারোর সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার পরামর্শ দেন মন্ত্রী। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। মেকানিজমগুলো এখনো ফাইনালাইজ হয় নাই, মেকানিজম ফাইনালাইজ হলেই আমরা লোক পাঠানো আরম্ভ করতে পারবো। কিন্তু কোন লোক যদি এই মুহূর্তে নিয়ে যাবে বলে বললে এটা সঠিক নয়। এবং এই ব্যাপারে আমি আমার দেশবাসীকে অনুরোধ করব কারোর সাথে যাতে আমাদের ক্লিয়ারেন্সেরা কারোর সাথে কোনো লেনদেন না। মালয়েশিয়া নতুন করে লোক নেওয়ার ব্যাপারে প্রভাবশালী মহল সক্রিয় আছে এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, সেখানে গিয়ে যাতে বেকার থাকতে না হয় সেজন্য যথাযথ প্রশিক্ষণ দিয়েই লোক পাঠানো হবে। আমি স্পেসিফিক লোক পাঠাবো, ওই লোকের ওখানে সার্ভিস সেন্টার থাকবে, সে গিয়ে ওই লোককে সার্ভিস সেন্টারে পৌঁছে দিয়ে আসবে, ইয়েতে তার ওয়ার্ক প্লেসে পৌঁছে দিয়ে আসবে। তখনই হবে একটা সুদৃঢ় ব্যবস্থা। এখন মানুষ কতগুলো নিয়ে ওখানে ছেড়ে দিলে কোনো লাভ হবে? মালয়েশিয়ায় 3 বছরে 1.5 মিলিয়ন লোক নেওয়া হবে এমন তথ্য দিয়ে মন্ত্রী জানান, শ্রমিকদের কৃষি খামার, কারখানা এবং গৃহকর্মী হিসেবে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা আমরা আলোচনা করছি। আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রতিবেদনের মধ্যে আমাদের যে বিষয়টি তুলে এসেছিল, এর আগে আমরা প্রবাসী বাংলাদেশে একটি করেছিলাম যে মালয়েশিয়াতে কনফার্ম করার আগেই সরকার তাদেরকে মানুষকে বলার আগেই বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জেলাতে যে দালাল চক্র রয়েছে তারা মানুষকে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে আসতো এবং তারা অ্যাডভান্স কারো কাছে 2 লাখ, কারো কাছে 1 লাখ এরকম নিয়ে গিয়েছিল। তো আসলে আমরা দেখেছি যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছেন নুরুল ইসলাম বিএসসি সাহেব, তিনি আমরা প্রথমেই আসবো হচ্ছে অ্যাডভোকেট তানভীর ভাইয়ের কাছে, যে এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের এই মানুষরা যে টাকা দিচ্ছে সরকার ঘোষণা দেওয়ার পরেও, যে মালয়েশিয়াতে যেন কেউ টাকা পয়সা না দেয় দালালের হাতে, তো এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন আর এটাকে রোধ করাই বা যাবে কিভাবে? ধন্যবাদ। দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করছি, সরকারের সাথে কাজ করছি, প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় যেটা আছে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, IOM যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তাদের সঙ্গেও কাজ করছি, মূলত যে হিউম্যান ট্রাফিকিং যে জিনিসটা সেই জিনিসটা যাতে রোধ করা যায়। মালয়েশিয়ার ব্যাপারটা বহুত পুরনো ব্যাপার এবং এই যে দালাল চক্রর মাধ্যমে যে অবৈধ মানব পাচারের যে ব্যবসা, সেটাকেও আমরা রোধ করা বা কমানোর জন্য সরকারি বেসরকারি মানে বিভিন্ন কি বলে ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি এবং এটা কাজ করছি। কিন্তু আনফরচুনেটলি আমরা এটা তো কমাতে পারছি না। এবং আমরা সাম্প্রতিককালে যেটা দেখেছি যে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে যে গত রিসেন্টলি যে ভয়াবহ একটা বিপর্যয়ের মুখোমুখি আমরা হলাম, যেটা আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজটাকে যথেষ্ট নষ্ট করেছে। তো এইটা ইটস এ অনগোয়িং প্রসেস। যেহেতু মালয়েশিয়ার সঙ্গে আমাদের শ্রমিক পাঠানোর যে স্বাভাবিক প্রক্রিয়াটা সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ আছে, অস্বাভাবিক যে পথগুলো আছে সেই পথগুলো বেছে নেওয়ার চেষ্টা করছে মানুষরা যারা যেতে চান। দালালরা এই সুযোগটা নিচ্ছেন, এটা হচ্ছে যে একটা বিষয়। এখন কথা হচ্ছে যে কেন মানুষ যেতে চায়? মানুষ তো স্বাভাবিকভাবেই তারা তাদের যে জীবনযাপন, দেশে কর্মসংস্থানের যে পরিবেশ, সামগ্রিক রাজনৈতিক আর্থসামাজিক যে পরিবেশের কারণে অনেকে দেশ ছেড়ে বিদেশে যেতে চায় এবং মনে করে যে তারা বিদেশে গেলেই মনে হয় সেফ। অধিকাংশই তো তারা ইনফর্মড হয়ে যাচ্ছেন, কিন্তু অনেকেই আছেন যারা না বুঝে যাচ্ছেন এবং দালালরা ওই সুযোগগুলো নেয় যে যাদের আগ্রহ আছে, বিশেষ করে বিভিন্ন মফস্বল শহরে তাদের একটা বিশাল নেটওয়ার্ক আছে, এর সঙ্গে যুক্ত আছে প্রভাবশালী মহল, প্রশাসন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, ইনফ্লুয়েন্সিয়াল পারসনস, ইভেন পলিটিক্যাল, যারা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল। আপনি দেখবেন যে আপনার সম্প্রতি যে মালয়েশিয়ার ব্যাপারে আমাদের যে সমুদ্রে ভাসমান যে লোকগুলোকে উদ্ধার করা হলো, ওই সময় সারা বিশ্বে যখন হইচই শুরু হলো তখন
একটা তালিকা তৈরি করা হলো, এখন কিন্তু সেটা চাপা পড়ে গিয়েছে। এই তালিকার ভিতরে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম চলে এসেছে, সেটা পত্রিকায় এটা লেখা হয়েছে। ইভেন গত পরশু মনে হয় আমি একটা পত্রিকা, লিডিং একটা বাংলা পত্রিকা দেখলাম যে কক্সবাজারে যে সমস্ত কর্মকর্তারা চাকরি করেন, পার্টিকুলারলি ল এনফোর্সমেন্ট এবং প্রশাসনের, তারা আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হন। কিভাবে হন তারা? মানে বোঝাই যায় যে এটা একটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটটা শুধুমাত্র দালালদের এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি সাপোর্ট না থাকে, পলিটিক্যাল সাপোর্ট, প্রশাসনের সাপোর্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলে কাজ করতে হয়। আপনি মালয়েশিয়ান সরকারের যে ক্র্যাকডাউন যেটা বলে, মালয়েশিয়ান সরকারকে হয়তো আমরা খেয়াল করেছি, তখন আমরা দেখেছি যে পত্রপত্রিকায় খুব উচ্চপদস্থ কর্মকর্তা, ইভেন মিলিটারি অফিসিয়াল, উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই সমস্ত কাজে দায়িত্বহীনতা এবং সহযোগিতার কারণে। আমরা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ওরকম কোনো রিপোর্ট পাইনি, এবং এখন যে আবার হচ্ছে না তার কোনো গ্যারান্টি নাই। আপনার কি মনে হয় যে আমাদের তো পত্রপত্রিকা থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, অবৈধভাবে পাচার হচ্ছে, তারা কি ধরনের খুব স্ট্রাগলফুল লাইফ লিড করছে, আবার কেউ লাশ হয়ে দেশে ফিরছে, তো সরকার সেখানে অনেক উদ্যোগ নিয়েছে। তা আপনি কি মনে করেন যে সরকার আর কি কি উদ্যোগ নিলে এই মানব পাচার রোধ করা সম্ভব বলে মনে করছেন? একটা হচ্ছে যে শুনেন, এইটা এমন একটা জিনিস, এটা সরকার যতই উদ্যোগ, সরকারের উদ্যোগের পাশাপাশি এরাও এই যারা ট্রাফিকিং এর সঙ্গে জড়িত, এটা বিশ্বব্যাপী একটা খুব লাভজনক ব্যবসা। পৃথিবীতে 3টা ব্যবসা আছে, যেটা অবৈধ 3টা ব্যবসা, যেটা খুবই লাভজনক, যেটার প্রফিটটা $বিলিয়ন হিসাবে করা হয়। তার একটা হচ্ছে যে অবৈধ অস্ত্র, একটা হচ্ছে আপনার ড্রাগ, মাদক, আর একটা হচ্ছে যে হিউম্যান ট্রাফিকিং। এটা কোনো একটা দেশের, বাংলাদেশের যে সমস্ত মানব পাচারকারী আছে তাদের একার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না। কারণ রিসিভিং এন্ডে যারা আছেন তাদের যদি সাপোর্ট না থাকে, সেখানে যদি তাদের শেল্টারের ব্যবস্থা না থাকে, তাহলে আমি সেন্ড কোথায় করব? আপনি যে সমস্ত রুট দিয়ে লোক যায় সেই এলাকার লোকজন জানে কারা মানব পাচারের সঙ্গে জড়িত, কোথায় এই লোকগুলোকে রাখা হয়। আপনি এখন ধরেন কক্সবাজার দিয়ে মালয়েশিয়া একটা লোককে পাঠাবেন, কিন্তু আপনি তাকে নিয়ে এসেছেন দিনাজপুর থেকে, আপনি রংপুর থেকে, আপনি চিটাগাং থেকে নিয়ে এসেছেন, আপনি রাজশাহী থেকে নিয়ে এসেছেন। এক একটা লোকের, ওই এলাকার লোকের ভাষা কিন্তু এক এক ধরনের, এবং এইখানে যখন 15, 20, 50 জনকে এক জায়গায় জড়ো করা হয়, তখন আশেপাশের লোকজন তো বুঝতে পারে যে এরা কারা, কিন্তু তারা রিপোর্ট করে না প্রশাসনের কাছে, পুলিশের কাছে ভয়ে। আর যাদের কাছে রিপোর্ট করবে তারাও তো এটার সঙ্গে জড়িত। আমি যেটা বললাম যে আমাদের একটা লিস্ট করা হয়েছিল ওই সময়, সেই লিস্টটা কোথায়? সেই লিস্ট অনুযায়ী কয়জনকে ধরা হয়েছে, কয়জনকে প্রসিকিউশনের আন্ডারে নিয়ে আসা হয়েছে? তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ধন্যবাদ তানভীর ভাই। এবার আমি প্রশ্ন নিয়ে আসছি, যুক্তরাষ্ট্রে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে রয়েছেন মনোহর ভাই। আচ্ছা মনোহর ভাই, বর্তমানে আমরা জানি যেটা কনজারভেটিভ পার্টি এখন ক্ষমতায় এসেছে, ডেভিড ক্যামেরন, সে আপনার ইমিগ্রেন্ট এবং মাইগ্রেন্টের বিষয়ে নতুন কিছু আইন করতে যাচ্ছে, এবং সেটা শুধু লন্ডন বেসই নয়, টোটাল ইউরোপকেও বলছে। আসলে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণেই সাধারণত ইউরোপ বেসড যে মানব পাচারগুলো হচ্ছে, এখন ভূমধ্য সাগর পার হয়ে তারা ইটালি হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। ইউকেতে ওই অনেক স্ট্রিক্ট নাকি করেছে ইমিগ্রেশনের লতে। এই এখন বর্তমানের লয়ের অবস্থা, ইমিগ্রেশন অবস্থা এবং আগের যে ইমিগ্রেশন অবস্থা, এর মধ্যে তফাৎটা কি আর এখন নতুন কি হয়েছে? ধন্যবাদ। আমি জাস্ট ফার্স্ট অফ অল, উনি যে মেজারমেন্ট গুলোর কথা বলেছেন, যে মেজার্স নেওয়া, যে কিভাবে এটা জিনিসটাকে রেসিস্ট করা যায়, মানব যে পাচারের বিষয়টা, হিউম্যান ট্রাফিকিং যাকে আমরা ইন্টারন্যাশনালি বলি, এবং সেটা ইন্টারন্যাশনালি প্রায় প্রতিটা দেশেই কিন্তু হিউম্যান ট্রাফিকিং ইজ এন অফেন্স। অনেক দেশে এটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে, মৃত্যুদণ্ড কোথাও আছে কিনা আমি জানি না, তবে এটা খুব সিরিয়াস অফেন্স এবং মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেয়। উনি যেসব ব্যবস্থার কথা বলেছেন, মেজার্সের কথা বলছেন, তার সাথে আমি শুধু অ্যাড করতে চাই একটা পয়েন্ট, সেটা হচ্ছে সামাজিকভাবে অ্যাওয়ারনেস, সচেতনতা। সেক্ষেত্রে আমাদের মিডিয়া, সরকারি মিডিয়া, বেসরকারি মিডিয়া সবাই ভূমিকা পালন করতে, ইলেকট্রনিক মিডিয়া আছে, সংবাদপত্র আছে, সবকিছু। এবং যেসব এলাকা থেকে আসলেই বেশিরভাগ লোকজন যাচ্ছে, পিছিয়ে পড়া এলাকাগুলো থেকে দেখা যায় এইসব মানুষগুলো পিক আপ করা হয়, যেহেতু তারা ভালো জীবনের জন্য যেতে চাচ্ছেন, কিন্তু তারা কিন্তু এর বিনিময়ে তাদের বাড়ি ভিটে পর্যন্ত, আপনার চাষের জমি পর্যন্ত বন্ধক দেন কিংবা বিক্রি করেন। সেক্ষেত্রে লিফলেটিং করা যেতে পারে। অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস যদি না থাকে তাহলে অনেকেই এইভাবে পয়সা দিয়ে দেয়। আমি যেহেতু ইউকেতে আমি সিভিল স্পেশালিস্ট, পাশাপাশি আমি ইমিগ্রেশন ল স্পেশালিস্ট,
চিরগাঁয়ে আমার কাছে কয়েকদিন আগে আমার পরিচিত একজন আসলেন, উনি কিন্তু বিদেশে থাকেন, উনি একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন ইউকেতে, এটা নিয়ে চলে আসছেন সোজা এখানে এসে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, এবং অলরেডি ওনার ওয়াইফ কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন এটার জন্য। তো কাগজটা আমাকে উনি দেখালেন, দেখানোর সাথে সাথে আমি বললাম ঠিক আছে, এই যে কাগজটা আপনার কাছে রেখে দেন, এই কাগজের কোনো মূল্য নেই, কিছুই হবে না। উনি বিশ্বাসই করতে পারছেন না যে এটা কেন 5 লাখ টাকা দিয়ে কিনেছেন। কাজে এইটা অতি সহজে একটা শিক্ষিত লোকে কিন্তু এটা বুঝতে পারে, কোনোদিন ইউকে বর্ডার এজেন্সি কিংবা হোম অফিস কখনো এইভাবে ওয়ার্ক পারমিট দিবে না। শিক্ষিত লোকজনই কিন্তু এই প্রতারণার শিকার হচ্ছেন। যিনি আমাকে এসছেন তিনি নিজেও শিক্ষিত। যাই হোক, এটা বলার পর যে কথাটা আপনি এনেছেন যে কনজারভেটিভ পার্টির যে পলিসিটা, আমরা দেখেছি যে লেবার পার্টির পরে এখন কনজারভেটিভ দ্বিতীয়বারের মতো তারা ক্ষমতায় আসছেন। আবার মাইগ্রেশন হবে, এটাও অনিবার্য, কারণ ইউকেতে কিন্তু খুবই স্কিল্ড ওয়ার্কারের ডিমান্ড রয়েছে, ডক্টর নার্সেরও ডিমান্ড আছে, টিচারের ডিমান্ড রয়েছে, স্টুডেন্টরা সেখানে যাবে। এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলি স্টুডেন্টের পয়সা দিয়ে চলে, অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে 65% স্টুডেন্টস ফ্রম অ্যাব্রড। কাজে এগুলো ইউ ক্যানট স্টপ দোজ স্টুডেন্টস, এবং ওটা যদি স্টপ করা হয় দ্য ইউনিভার্সিটিজ উইল বি ক্লোজ ডাউন। কাজেই এখানে মাইগ্রেশন শব্দটা যদি আপনি স্টুডেন্ট সহ যদি যোগ করেন, তাহলে দেখবেন মাইগ্রেশন ইজ ইনএভিটেবল, এবং প্রত্যেকটা দেশে কিন্তু মাইগ্রেশনের প্রয়োজনীয়তা আছে। ইউকে গভর্নমেন্ট এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে একটা ম্যানেজড মাইগ্রেশন, যেখানে স্কিল্ড লোকজন থাকবে, স্কিল্ড লোক ওয়ার্কাররা থাকবে, আনস্কিল্ড অপ্রয়োজনীয় মানুষ যেন সেখানে আগের মতো যেতে না পারে। এটা বুঝতে হলে সামাজিকভাবে যে অ্যাওয়ারনেস, আমি আজ থেকে 10 বছর আগেও কিন্তু মিডিয়াতে বলেছি, মিডিয়াকে এক্ষেত্রে একটু ভালো ভূমিকা পালন করতে হবে। আজকে কনজারভেটিভ পার্টি যেটা করছেন সেটা কিন্তু আমি কোনো অবস্থায় সেটাকে 100% ভালো না বললেও নিন্দাও করতে পারি না। কারণ দেখুন, সেখানে আননেসেসারি অতিরিক্ত মাইগ্রেশনের কারণে সেখানে আপনার হেলথ সিস্টেম, এডুকেশন সিস্টেম ভেঙে পড়ার উপক্রম, তারা সামাল দিতে পারছে না। আরেকদিকে সেখানে ইস্টার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, সেখানে আগের যে কমিউনিস্ট কান্ট্রিগুলো, সেগুলো রোমানিয়া, লিথুয়ানিয়া সহ অনেকগুলো দেশ তারা অলরেডি মেম্বার ভুক্ত হয়েছে, এবং গত 2004 সাল থেকে ইউকেতে তারা ফ্রি মুভমেন্ট রাইট পেয়েছে, এবং তারা কাজ করতে পারবে। কাজ যদি সেখানে না পায়, তারা বেকার ভাতাও পাবে, তারা ঘরের ভাড়াও সেখানে পাবে, চাইল্ড বেনিফিট পাবে, অন্যান্য বেনিফিট গুলো পাবে। এখান থেকে আবার বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে একটু ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও ফিরছি, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দারুণ খবর, এখন প্রতিটি প্যারাশুট 200 ml এর দামে পাচ্ছেন 250 ml, মানে একই দামে 50 ml এক্সট্রা ফ্রি। সিল্ক এসেন্স ও বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ সৌন্দর্যের জগতে নতুন রূপে লাক্স, যা দেবে সুবাসিত কোমল ত্বক। সুবাসিত কোমল স্পর্শে ডুবে যেতে দাও, ব্যাস একটুখানি লাক্স। ফোনটা যে কই রাখলাম, একটা কল দে তো। হ্যালো, কিরে কই গেলি তুই? তোরে ফোন দিতে। বাংলা লিংক নেটওয়ার্কে ফিরে আয়, সবখানে নেটওয়ার্ক পাবি। বন্ধ অথবা নতুন বাংলা লিংক সংযোগে মাত্র 19 টাকা রিচার্জের সাথে সাথে পাচ্ছ 2 GB ফাস্টেস্ট বাংলা লিংক 3G 1 মাসের জন্য একদম ফ্রি। আর এই 1 মাস কথা বলো যে কোনো বাংলা লিংক নম্বরে 25 পয়সা প্রতি মিনিট, দিনরাত 24 ঘন্টা। নতুন কিছু করো, বাংলা লিংক। দারুণ খবর, এখন প্রতিটি প্যারাশুট 200 ml এর দামে পাচ্ছেন 250 ml, মানে একই দামে 50 ml এক্সট্রা ফ্রি। এ ব্লু হাউস, এটা ধর আর আইসক্রিমটা দে। পোকা হতে পারে। তোর হবে না কেন? আমি টিসুম টিসুম করি না, এমন করতো। কিছু ফিল করলি? পরত, এখন পরত, এরপর পোকা হতে পারে। পরত হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর, আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মিচেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মিচেক। মনে করো এটা তোমার ত্বক, যা উজ্জ্বল, কিন্তু এটা ঢেকে যেতে পারে ডার্ক এবং ড্যামেজড ত্বকের আড়ালে। ভ্যাসলিন হেলদি হোয়াইট গায়ের ত্বককে করে মুহূর্তেই উজ্জ্বল, ঠিক এভাবেই শীত কি গ্রীষ্মে ত্বককে করে 4 গুণ উজ্জ্বল ধরো মুহূর্তেই। এটি ত্বক সুস্থ করতে সাহায্য করে, যাতে তোমার ত্বক দেখায় আরো উজ্জ্বল ধরো।
এতে আছে ভ্যাসলিন জেলের মাইক্রো ড্রপলেট, যা গায়ের ত্বককে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এটাই ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি। দারুণ খবর, এখন প্রতিটি প্যারাশুট 200 ml এর দামে পাচ্ছেন 250 ml, মানে একই দামে 50 ml এক্সট্রা ফ্রি। আবারও স্বাগতম জানাচ্ছি 21 টেলিভিশন সাপ্তাহিক আয়োজন প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। মনোর ভাই, আমরা যে আলোচনায় ছিলাম একটু আগে, যে আপনি ইউরোপের বিষয়টিও তুলে নিয়ে আসছেন এখানে যুক্তরাজ্যের পাশাপাশি। তো আসলে ওখানে আমরা জানতাম যে স্টুডেন্টরা আগে যেত, সাধারণত স্টুডেন্ট গিয়ে 2 বছর তারা স্টুডেন্টশিপ কমপ্লিট করে কাজের একটা সুবিধা পেত পার্ট টাইমের, এবং সেখানে দেখা গেল যে অনেক সময় তারা থেকে যেতে পারতো মাইগ্রেশন ইমিগ্রেশনের ব্যবস্থা করে। তো এখন এই ব্যবস্থাটার অনেকেই জানি যে স্টুডেন্টরা ওখানে গেলে খুব খারাপ অবস্থায় আছে, এবং 2 বছর স্টুডেন্টশিপ কমপ্লিট করলে তারা ইউকে থেকে বের করে দিতে হচ্ছে। তো এই বিষয়টি আমাদের তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যাচ্ছে, স্কিল ওয়ার্কাররা যাচ্ছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং এটার সলিউশন কি? আসলে টু বি অনেস্ট, যারা গুড স্টুডেন্টস, যারা কিন্তু জেনুইন স্টুডেন্টস, তারা সমস্যায় পড়েনি। বেশিরভাগ দেশ থেকে, বিদেশ থেকে, যে ইউকে যেহেতু ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, একটা ইন্টারন্যাশনালি এটা একটা গুড ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট কাজ করতে যান না। যেমন অক্সফোর্ড ক্যামব্রিজে থাউজেন্ডস অফ ওভারসিজ স্টুডেন্টস আছে, তারা কি কাজ করেন? এবং অক্সফোর্ড ক্যামব্রিজ এলাকাতে অতগুলি কাজ পাওয়া সম্ভব নয়। লাইকওয়াইজ ওখানে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেখানে বিদেশি স্টুডেন্ট, আমি যেটা বলছি অনেকেই, আপনি দেখবেন একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট সেখানে কাজ করে। গত 2008 সাল থেকে সেখানে পয়েন্ট বেস সিস্টেম করা হয় এবং হিউজ নাম্বার অফ প্রাইভেট ইনস্টিটিউশন সেখানে জন্ম নেয়। এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তারাই প্রতারণা করেছে স্টুডেন্টদেরকে, তারাই অ্যাকচুয়ালি এক ধরনের হিউম্যান ট্রাফিকিং করেছে। আইনের ফাঁকে মধ্যে, আইনের যে গ্যাপগুলো আছে সেগুলো সুযোগ নিয়ে তারা হাজার হাজার স্টুডেন্ট সেখানে আমদানি করেছে বলা চলে। কিন্তু ইউকে গভর্নমেন্ট প্রথমে সেটা বুঝতে পারেনি, তারপর সেটা স্ট্রিক করেছে। এবং সেখানে তো ওই ছাত্রগুলো অনেকেই তারা পড়াশোনা করতে যায়নি। তারপর যখন ওই কলেজগুলোর রুলস রেগুলেশন নিয়ে যখন ধরা শুরু হলো, একের পর এক কলেজগুলো বন্ধ হয়ে গেল, তখন স্টুডেন্টগুলো তারা দেখা গেল অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। এটা হচ্ছে সমস্যাটা আসছে ওখান থেকেই, যেখানে উনি গেছেন সেই ইনস্টিটিউশনটা প্রপার ইনস্টিটিউশন না, সেটা তো ওনার আগে জেনে যাওয়া উচিত ছিল। আর যতই কথা বলেন না কেন যে স্টুডেন্টদের এই পরিস্থিতি, স্টুডেন্ট সেখানে যাবেই নাম্বার ওয়ান, কারণ ইউকে ডিগ্রির ডিমান্ড রয়েছে। আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সব জায়গায় কিন্তু দিন দিন, এই মিডল ইস্ট বলেন, সব জায়গায় কিন্তু স্ট্রিক্ট হচ্ছে। এমনকি বাংলাদেশের ইমিগ্রেশন ল কিন্তু স্ট্রিক্ট। এখানে বাংলাদেশে একজনকে বিয়ে করলে বিদেশে একজন নাগরিক সাথে সাথে চলে আসতে পারবে, ওনাকেও কিন্তু বাংলাদেশের ভিসা আইন অনুযায়ী অ্যাপ্লিকেশন করে আসতে হবে। এখানে বিদেশে এসেই কাজ করতে পারবেন না, তাকেও কাজের পারমিট লাগবে। প্রত্যেক দেশে কিন্তু ইমিগ্রেশন ল আছে এবং সেটা আপগ্রেড হচ্ছে দিন দিন অভিজ্ঞতার আলোকে। ইউকে তো সেটা হচ্ছে, এবং ইউকেতে যারা ইউনিভার্সিটিতে যাচ্ছেন তারা সবসময় কাজের রাইট পাচ্ছেন, সেটা পাবেন। তবে বলছেন যে ঠিক আছে, যারা ডিগ্রি করেছেন তারা যদি ওয়ার্ক পারমিট পায় সেখানে এসে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটার উদ্দেশ্যটা হচ্ছে কিছু নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কমানো, কারণ অনেকেই দেশে ফিরে আসার পরে হয়তো দেশে এসে একটা ভালো জব পেয়ে গেলেন কিন্তু অন্যদিকে চলে গেলেন, হয়তো অস্ট্রেলিয়া কানাডা কোন দিক দিয়ে চলে গেলেন, তখন 10% লোক কমে গেল যাওয়ার ক্ষেত্রে প্রেশারটা, ওটাই তারা চিন্তা করছে। কিন্তু ওয়ার্ক পারমিটও বন্ধ করে নেই, স্টুডেন্ট যাওয়াও বন্ধ করে নেই, স্টুডেন্টের কাজের রাইটটা লিমিট করেছে কিন্তু স্টুডেন্টের কাজের রাইটটা বন্ধ করেনি। যেমন প্রাইভেট কলেজের ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজের স্টুডেন্টের কোনো কাজের রাইট নেই, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস তাদের কাজের রাইট রয়েছে। পলিসিগত যে অবস্থা রয়েছে তা স্টুডেন্টদের জন্য এখন সহায়ক বলে মনে করছেন? আমি মনে করি যে স্টুডেন্ট যারা স্কিলড ট্যালেন্টেড তারা হয়তো আগের মতো অত বেশি হবে না, তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক সেখানে যাবেই। কারণ স্কিল ওয়ার্কার অলওয়েজ দরকার, অ্যাজ আই সেড, ডক্টর তাদের দরকার, নার্স দরকার, টিচার দরকার, আইটির মানুষ দরকার, এমনকি শেফ কুক তাদের দরকার। তারা করছে কি এগুলির জন্য বেতনের যে রেঞ্জটা, ওয়াইজেস যে রেঞ্জটা বাড়িয়ে দিয়েছে ওই নাম্বারটাকে লিমিট করার জন্য, কিন্তু পথ একেবারে বন্ধ করেছে ইউনাইটেড কিংডম। দ্যাট ইজ নট কারেক্ট। ইউকে গভর্নমেন্ট বলেনি যে ইউকে ইমিগ্রেন্টদের জন্য সব বন্ধ করেছে, তারা বলছে নেট মাইগ্রেশনটা কমিয়ে আছে। আচ্ছা তানভীর ভাই, আপনারা তো বাংলাদেশে মাইগ্রেশন নিয়ে কাজ করেন, তা আমরা জানি যে মানব পাচার যারা
যারা গ্রামের লোক রয়েছে তারা তো অনেকে অনেক কিছু বুঝে না, এত অ্যাওয়ারনেসের পরেও তারা যাচ্ছে বিভিন্ন ভাবে, লাশ হয়ে ফিরে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অনেক স্টুডেন্ট ওরাও কিন্তু প্রতারিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মের মাধ্যমে। এবং শুধুই তাই না, স্কিল ওয়ার্কার যারা আছে তারাও কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে আমরা শুনতে পাই। তো এই ব্যাপারে আপনাদের যারা আপনারা কনসালটেন্সি কাজ করেন, আপনাদের কি করণীয় আছে এবং তাদের জন্য আপনাদের কি বলার আছে, এবং সরকারি বা কি করণীয় আছে এগুলো রোধ করার জন্য? ধন্যবাদ। একটা হচ্ছে যে আমরা তো আগে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে ওই যে লেবার ক্যাটাগরিতে যারা যান মিডল ইস্ট এবং মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিগুলোতে এটা, কিন্তু এখন যেটা আমরা ট্রেন্ড গত 15-20 বছর ধরে যেটা দেখছি যে তারা কিছু সংখ্যক প্রতিষ্ঠান বা ব্যক্তি বাংলাদেশের স্টুডেন্টদেরকে টার্গেট করেছেন একটা, আর একটা হচ্ছে যে যেহেতু কতগুলো দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া বা আপনার নিউজিল্যান্ড, তারা কিছু তাদের কতগুলো পলিসি আছে যে বছরে স্কিল ক্যাটাগরিতে তারা নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেন এবং এটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নেন। এই জায়গাটায় অনেকে সুযোগটা নিচ্ছে, যেমন এক্সপ্রেস এন্ট্রির কথা বলে সুযোগটা নিচ্ছেন, এখনই অ্যাপ্লাই করেন। এখন যারা যাচ্ছেন ওইখানে, যে সমস্ত প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন, তারা যেটা বলছেন তাদেরকে সেটা বিশ্বাস করতে হচ্ছে। তারা হয়তো ইন্টারনেট ঘাটেন না। কেউ যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, কতজন নেওয়া হবে, কোন ক্যাটাগরিতে নেওয়া হবে, কি কি কোয়ালিফিকেশন থাকবে, পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হবে, এগুলো কিন্তু সব সেখানে আছে। হয় তাদের ওই বিষয়ে সময় নাই কিংবা ধৈর্য নাই বা নলেজ নাই, যার ফলে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে শরণাপন্ন হন। এখানে প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক লোক বিদেশে যাচ্ছে, বৈধভাবে যাচ্ছে, তারা ভালো আছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন ইট ইজ ট্রু যে প্রচুর লোক প্রতারিত হচ্ছেন। তারা যেতে পাচ্ছেন না, বিপুল সংখ্যক পরিমাণ অর্থ এখানে তারা দিয়ে রেখেছেন, অথবা তারা গিয়ে সেখানে যে কথা বলে তাদেরকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে না। এমনও হয়েছে যে ভিজিট ভিসায় পাঠানো হয়েছে কিন্তু বলা হচ্ছে সে স্টুডেন্ট যাবে, যার ফলে ওখানে যে সে কিছু করতে পারছে না। এবং পূর্ব ইউরোপে একটা সাম্প্রতিককালে আমরা ট্রেন্ড দেখছি যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন অখ্যাত বা বিভিন্ন অপরিচিত জায়গায় পাঠানোর নামে তারা যাচ্ছেন এবং লোকজন যেহেতু যেতে চায়, ডিমান্ড যেহেতু আছে, এই সুযোগগুলো তারা নিচ্ছে। আমাদের দিক দিয়ে বক্তব্য হলো যে যারা মাইগ্রেট করতে চান বিদেশে, তারা একটু খোঁজখবর করলেই হবে এবং তারা একটা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে ক্লিয়ার কাট কথা বলে নেবেন। যেমন আমাদের কথা যদি বলেন, আমরা সে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, কানাডা বা নিউজিল্যান্ডে যারা স্কিল্ড ক্যাটাগরিতে মাইগ্রেট করতে চান তাদের সহায়তা করি আমরা। এবং অস্ট্রেলিয়াতে মুভার্স সলিউশন নাম করে আমাদের একটা প্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠান আছে, তারা এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সঙ্গে হ্যান্ডেল করেন। এর কতগুলো স্টেজ আছে, এখন এই স্টেজগুলো আমরা এটা তাদের বুঝিয়ে দেই এবং তারা সেই অনুযায়ী কাজ করেন। যিনি কোয়ালিফাইড কিনা, ইনিশিয়ালি কোয়ালিফাইড যদি কেউ না হন, আমরা বলে দিই যে আপনি এখানে ট্রাই করবেন এবং কারোর কাছে যদি আপনি যান আপনি কিন্তু প্রতারিত হবেন। সো আমাকে বুঝতে হবে যে আমার ইনিশিয়ালি আমি কোয়ালিফাইড কিনা এবং আমার স্কিল যে ক্যাটাগরিতে ওরা নিবে সেটা আমার আছে কিনা, আমার IELTS 6 আছে কিনা এবং আমার বয়স আমাকে পারমিট করে কিনা। এই 4টা পয়েন্ট যদি আমার না থাকে এবং এডুকেশন আমার যদি মিনিমাম ইন্টারমিডিয়েটের পরে 4 বছরের আমার পড়াশোনা বা গ্রাজুয়েশন আছে কিনা। আদারওয়াইজ কেউ যদি বলে যে আপনি মাইগ্রেট করতে পারবেন অস্ট্রেলিয়া বা কানাডা বা নিউজিল্যান্ড, আমি বলবো যে সরি, দ্যাট ইজ রং ইনফরমেশন এবং আপনারা কিন্তু ট্র্যাপে পড়বেন। সো এই জিনিসগুলো তাদের খোঁজ খবর করে নেওয়া উচিত। এখন এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা যাচ্ছেন, এখানে গভর্নমেন্ট হয়তো খোঁজ খবর করতে পারে, গভর্নমেন্টের কিন্তু খুব বেশি কিছু করার নাই এখানে। কারণ ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি সরাসরি অ্যাপ্লাই করেন এবং কমিউনিকেট করেন, গভর্নমেন্ট তো আপনাকে ঠেকাতে পারবে না। প্রতিষ্ঠানগুলোর উপরে যদি কমপ্লেন আসে, প্রতারণার কমপ্লেন গভর্নমেন্টের কাছে যদি যায়, সেই প্রতিষ্ঠানগুলোকে হয়তো তারা হ্যান্ডেল করতে পারবে। আমাদের কাছে সরাসরি বক্তব্য যে আপনারা খোঁজ খবর করেন আগে, ফার্স্ট কাউকে টাকা দেওয়ার আগে চিন্তা করেন এবং কারোকে কমিটমেন্ট এগ্রিমেন্টে যাওয়ার আগে বুঝে আপনারা এই কাজটা করেন। ধন্যবাদ। তার মানে হচ্ছে যে আগে যেভাবে প্রতারণা করা যেত, এখন প্রযুক্তিগত কারণে পুরো বিশ্বই আমাদের হাতে মুঠে রয়েছে। সুতরাং খোঁজ খবর নিয়ে যেন সবাই বিদেশে পাড়ি জমান। এবং শুধু তাই নয়, মাইগ্রেশনের বিষয়টিও আপনারা দর্শক যারা রয়েছে, অর্থাৎ যারাই আছে, তারা মাইগ্রেশনের ব্যাপারটি এখন ইন্টারনেটে অনায়াসেই ঘাটাঘাটি করে আমাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করেন, আমরা যে কোনো তথ্য দিতে রাজি আছি এবং এটার জন্য আমরা কোনো ধরনের চার্জ বা কোনো ধরনের ফিজ, ফাইল ওপেনিং চার্জ, নাথিং। ইট ইজ ওপেন টু অল। ধন্যবাদ। ধন্যবাদ তানভীর ভাই, ধন্যবাদ মনোহর ভাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আসলে সময় সাপেক্ষের জন্য আমরা আরো অনেক আলোচনা করতে পারিনি। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের নিয়ে আসবো এবং আবারও আলোচনা হবে। আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নেব। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশের আয়োজন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যে কোনো সমস্যা আমাদের লিখে পাঠাতে পারেন। প্রযোজক প্রবাসে বাংলাদেশ, 21 টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215 এই ঠিকানায়। আমাদের ইমেল করতে পারেন
প্রবাসী বাংলাদেশ @21tv.com এই ঠিকানায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন 21 পর্দায়।